পদ্মজার বিয়ে হয়েছে কয়েকদিন, কিন্তু এই কয়েকদিনই পদ্মজার কাছে অনেক কিছু বেশ রহস্যময় মনে হচ্ছে। কিছু মানুষ ভালো মানুষের আড়ালে লুকিয়ে থাকে খুব ভয়ঙ্কর রূপ, আবার কিছু খারাপ মানুষ মনে হয় কিন্তু আসলে তারা প্রকৃতপক্ষে ভালো মানুষ। এই জিনিসগুলো পদ্মজাকে ভাবায়। পদ্মজা যেন হিসাব মিলাতে পারছে না কি হচ্ছে তার সাথে। শুনতে থাকুন আমি পদ্মজার রোমান্টিক থ্রিলার উপন্যাস। লিখেছেন ইলমা বেহরোজ। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাই। আমি পদ্মজা, পর্ব 34। বাইরে বিকেলের সোনালী রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকার সামনে কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এতে সে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা। চুল সরাতেও পারছে না। তখন কোত্থেকে উড়ে আসে আমির। এক আঙুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলল, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভিড়ানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চড়ক গাছ, পালঙ্কে ভুরি ভুরি সোনার অলংকার জ্বলজ্বল করছে। চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজার চোখে পড়েছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন, তুমি এই নে কেড়ে আইছো? আমি কইছি আইতে? নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হৌরি কইলেই হইব? আমি কইছি? আমারে না কইয়া আমার ঘরে আউন মানা, হেইটা তোমার হৌরি জানে না? মাফ করবেন। মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাইরাইয়া যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট কারণে এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখলো চোরের মতো বাড়ির পেছনের জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপারে কেউ ছিল। পদ্মজা ভ্রুকুটি করে চকারান্ত শব্দ করলো। সব ঝাপসা। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে। যখন মনে পড়ল অনেক সময় কেটে গিয়েছে, সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা ও আমিনা মাছ কাটছেন। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে। ভয়ে বুক কাঁপছে তার। কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন। অহন আউনের সময় হয়েছে তোমার, আসিলা কই? বললেন ফরিনা। ঘরে। নতজানু হয়ে বলল পদ্মজা। আমির তো বাইরে বাইরাইয়া গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতাছিলা? স্বামী বাড়িতে থাকলে ঘরে থাকুন লাগে, না হইলে বউদের শোভা পায় খালি রান্না করে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা হয়। পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বলেন, বেগুন লইছো ক্যারে? আজ ভাজবেন না? জাফর আর হের বউ তো গেলই গা, এখন আর কার লাগিয়া করাম? আর কেউ খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাট কাট গলায় দিলেন, ঘরে গিয়া বইয়া থাহ। পদ্মজার দু চোখ ছলছল করে ওঠে। ঠোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছে না এখান থেকে যাইতে? যাও না কেরে? যতদিন আমরা আছি তোমরা বউরা রান্নাঘরে দায়িত্ব লইতে আইবা না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনার কথা শুনে অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে গরম করে চোখ তাকালেন। বললেন, আমার সেরার বউরে আমি মারমো, কাটমো, বকমো। তোমরা কোনোদিন হের লগে উঁচু গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান, তাই একটু টু শব্দ করলেন না। পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে মানুষটারও দুটো রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকেই তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন? কিসের এত ছলনা? খাড়াইয়া আসো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা। তোমারে যাইতে কইছি, যাও তুমি।
পদ্মজার কথা বাড়ালো না, ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাবে। লাবণ্যর কথা মনে হতেই লাবণ্যর ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয়ই এখন টিভি দেখছে। লাবণ্যের ঘরে ঢুকেই লিখনসার কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে, লিখনসার ছায়াছবি। পদ্মজা ঘুরে তাকায়। লাবণ্য ডাকলো, ওই সেমরি, যাস কই, এইদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যর পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাক্ষণ দা ভাইয়ের সাথে থাকোস কেন? আমার ঘরে একবার উকি দিয়া যেতে পারস না? তোর দা ভাই আমাকে না ছাড়লে আমি কি করব? ঘুষি মেয়েরা সরাইয়া দিবি। হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দা ভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যা বলবো কেন? একদিন রাগ দেখলে এরপর থেকে ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে, এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখনসার মতো মানুষরে ফিরাইয়া দেওয়ানোর সাহসকালী তরি আছে, আমার জীবনেও হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্যই বলে যাচ্ছে, এই ছবিটা আমি এখন নিয়ে 6 বার দেখছি। লিখনসা তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্যজনরে বিয়া করে। বিয়ার অনেক বছর পর লিখনসার প্রেমে পড়ে নায়িকা, ততদিনে দেরি হইয়া যায়, লিখনসা মইরা যায়। এই হইল কাহিনী। আচ্ছা পদ্মজা, এই যদি তোর সাথেও হয়? পদ্মজা আতকে উঠে বলল, যা, কি বলছিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানবো, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। ও রে, লাইলি হইয়া যাইতাছস? যা, আমিও মজালো করছি। আমি কেন চাইমো আমার ভাইয়ের বউ অন্যজনরে পছন্দ করুক? লিখনসা আমার, শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসলো। লাবণ্যর পিঠ চাপড়ে বলল, আব্বারে বল লিখনসারে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিতে। বিয়া এমনিও দিয়া দিব, কয়দিন পর ম্যাট্রিকের ফল দিব। আমি তো ফেইল করা মেয়ে, দেখিস কিছু হবে না, পাশ করবি। রানী আপা কই? কি জানি কই বইয়া রইছে। চুপ থাক এখন, টিভি দেখ। দেখ কেমনে কান্তাছে লিখনসা। এই জায়গায় আমি যতবার দেখি আমার কান্দনাইয়া পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল, ওনার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্য চলছে, লিখনসা ঠোঁট কামড়ে কাঁদছে, ঘোলা চোখ আর দুটো আরো ভয়ঙ্কর হয়ে গেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, বোন, ছোট ভাই ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ে লিখনসার পায়ে, আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখনসা আর্তনাদ করে শুধু বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যিই ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনলো না, মনোযোগ সরিয়ে নিল। তার কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচবো? কেন পদ্মজা ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কার্নিশে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যের কানে পদ্মজার কথা ঢুকলো না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছু বলল না, উঠে দাঁড়ায় চলে যেতে। পদ্মজার সামনে আমিরকে দেখতে পেল, তার বুক ধক করে উঠল। পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল, বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও না, তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি? সো আজকে এই পর্যন্তই। অবশেষে কি পদ্মজা তার চোখের জল আমিরের সামনে আড়াল করতে পারলো? এই চোখের জলের অর্থ কি? তবে কি পরবর্তী আমিরকে ছেড়ে সেই লিখনসার প্রেমে এসে পড়বে? কি হবে ভবিষ্যতে? আর সবচেয়ে বড় কথা, পদ্মজা কেন এত কিছুর পর, এত সুন্দর সংসার পাওয়ার পর খুনই হলো? জানতে চোখ রাখুন গল্প অডিও বুক বাই ফাতেমা।